এটা বর্মী ভাষা থেকে বাংলায় যে অনুবাদ হলো, অসীম চিদানন্দ বিভংস ভান্তের। তো আমরা পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্ম, এটা বার্মার সাথে ওতপ্রোতভাবে জড়িত কয়েকশো বছর ধরে। তবে বিশেষ করে আপনারা জানেন যে আমাদের চাকমা ও বড়ুয়া সমাজে আমাদের রাওলি প্রথা ছিল, চাকমারা যেটাকে লুড়ি বলি, এবং 1800 শতকের মাঝামাঝির দিকে আমাদের চাকমা রাজরানী কালিন্দীর উদ্যোগে, তার আমন্ত্রণে আমাদের ভিক্ষু সারমেধ উনি এসে রাজানগরে সম্ভবত বাংলাদেশের প্রথম, ইদানিংকাল ইতিহাসে, আগে হয়তো আরো ছিল, কিন্তু ইদানিংকাল ইতিহাসে বাংলাদেশের সম্ভবত সর্বপ্রথম ভিক্ষুসীমা প্রতিষ্ঠা করা হয় রাজানগর রাঙ্গুনিয়াতে। এবং ভিক্ষু সারমেধর নেতৃত্বে পার্বত্য অঞ্চলে এবং সমতল চট্টগ্রামে থেরোবাদী ধারা, থেরোবাদী আমাদের বৌদ্ধ ধর্ম পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। তখন থেকে আমাদের চাকমাদের মধ্যে বিভিন্ন ধারা রয়েছে। হয়তো অনেকে জানেন চাকমাদের মধ্যে আবার হিন্দু ধর্মেরও, মহারাজা ধরম বক্স খাঁ সম্ভবত হিন্দু ধর্মের অনুরাগী ছিলেন। ওনার পৌত্র রাজা ভুমন মোহন রায় উনি লিখেছিলেন। যাই হোক, এই যে থেরোবাদী বৌদ্ধ ধারা, সেটা আপনারা জানেন সেই কালিন্দির আমল থেকে আমাদের অঞ্চলে প্রতিষ্ঠিত হলো, পুনঃপ্রতিষ্ঠিত হলো। তারপরে আরো অনেক ধর্মীয় গুরু আসলেন, যার মধ্যে আপনারা জানেন যে রাজগুরু অগ্রবংশ মহাস্তরীয় বার্মা সরকার কর্তৃক সদ্ধাম্মা জ্যোতিষাধ্যাজ উপাধিপ্রাপ্ত। ওনার সাথে আমার পিতা রাজা ত্রিদিব রায়ের সাক্ষাৎ হয় সম্ভবত 1956 সনে রাঙ্গুনে, বা বামার ভাষায় ইয়াঙ্গন বলে। সম্ভবত 1956 ষষ্ঠ সংহিতির প্রেক্ষিতে সাক্ষাৎ হওয়ার পর ভান্তেকে আমার বাবা আমন্ত্রণ করেন রাঙামাটিতে আসার জন্য, এবং চাকমা রাজবিহারের বিহারাধ্যক্ষ হিসেবে। এবং তারপর উনি সম্ভবত 1958 সনে পুরনো রাঙামাটিতে উনি আসেন, এবং তারপর ওনাকে রাজগুরু হিসেবে বর্ণনা করা হয়। আমার ঠিক মনে নেই, কিন্তু এটা বলছে এই যে আমাদের এই একটি ধারা, সেই যে ভিক্ষু সারমেধ, ভিক্ষু অগ্রবংশ, আবার তার 70-এর দিকে আমরা 60-এর দিকে আবির্ভাব হলো আমাদের শ্রীমৎ সাধারণেন্দ্র মহাস্তবীর মনোভান্তে, এবং রাজগুরু অগ্রবংশ, এবং আরো ছিলেন এই সদ্য কয়েক মাস আগে প্রয়াত সঙ্গরাজ জ্ঞানশ্রী মহাস্তবীর ভান্তে, তারা বোধহয় শ্রদ্ধেয় বনভান্তের উপসম্পাদক গুরু ছিলেন। তো এইগুলো একটা ক্রমে আমাদের পার্বত্য অঞ্চলে ও বাংলাদেশে থেরোবাদী ধারা প্রতিষ্ঠিত হলো এবং একটা পূর্ণতা লাভ করলো। আমি বলবো যে শ্রদ্ধেয় বনভান্তের নেতৃত্বে, সেই সারমেধ থেকে, অগ্রবংশ থেকে সাধারণানন্দ। এখন আমরা বনভান্তেরই স্বপ্ন ছিল, ওনার পরামর্শে বাংলা ভাষায় ত্রিপিটক অনুদিত হয়, প্রকাশ করা হয়। তবে আপনারা জানেন যে ত্রিপিটকের মধ্যে পরিপূরক কিছু গ্রন্থ বলতে পারেন, গ্রন্থ ঠিক না, সেটা যাই হোক অর্থ কথা রয়েছে, টিকা রয়েছে,
উপটিকা রয়েছে এবং মূল ত্রিপিটকের অনেক কিছুই যদি গভীরে গিয়ে বুঝতে হয় তাহলে সেই অর্থকথা, টিকা, উপটিকা ছাড়া অনেক কিছু বোঝা যায় না। এবং বিশেষ করে ভিক্ষু সীমার ব্যাপারে আমি এখনো পুরোটা কেবলমাত্র চোখ বুলিয়েছি, যথাযথভাবে আসলে এটা কি বলবো, গভীরে গিয়ে এখনো আমার সুযোগটা হয়নি। তো আমি আশা করি আমি সুযোগটা তো নেব এবং আপনারাও নেবেন, যে এখানে গভীরে গিয়ে বুঝতে গেলে বিশেষ করে ভিক্ষুর সীমার বিষয়ে আপনার অর্থকথা, টিকা, উপটিকা ছাড়া সম্ভব না। সেজন্য এই আজকের কাজটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিক্ষু সীমার ব্যাপারে। এবং আমি আশা করব যে আরও আমাদের যারা লেখক, গবেষক আছেন তারা এগিয়ে আসবেন। এই ত্রিপিটক যে বিভিন্ন অন্য ভাষার মধ্যে আছে, বর্গীতে আছে, থাই আছে, সিনহালা আছে, এখান থেকে ইংরেজি আছে, এগুলো অনুবাদ করার জন্য আমি নিজেই রাজবনবিহারের ভিক্ষু সীমার ব্যাপারে আপনারা জানেন, সেদিকে আমি যাচ্ছি না, সেখানে বিতর্কের দিকে আমি আজকে আলোচনা করছি না, কিন্তু বিতর্ক আছে এখানে, সেটা লুকানোর কিছু নেই। এবং যখনই আমাকে কিছু ভিক্ষু বললেন, আমাকে জিজ্ঞেসও করলেন, আমি এই ভিক্ষু সীমা রাজবনবিহারের প্রতিষ্ঠার বিষয়ে আমার ভাষা শুধু মনে আছে যে এটাকে নিষ্কর করার জন্য আমরা ডেপুটি কমিশনারের কাছে দরখাস্ত দিয়েছিলাম এবং কিছু পরিমাণ সেটা রাজবনবিহারের নামে হস্তান্তর করা হয় এবং নিষ্কর মর্মে জেলা কালেক্টরেটের এখানে দপ্তরে সেটা রেকর্ড করা হয়। তো তখনই আমাকে জিজ্ঞেস করা হলো আরো কিছু, আমি বাকিটা আমার স্মরণে নেই, কিন্তু অনেক ভিক্ষুই তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বিভিন্নভাবে সেই ভিক্ষু সীমার। তো তখন যখন এই কথাগুলো আসছিল, বাধ্য হয়ে আমি কিছু বলতে গেলে আমার তো বুঝতে হবে, আমি তো আন্দাজে বলতে পারি না, একজন ভিক্ষু বলুক, কিন্তু আমি যদি না বুঝি সহজ সরল ভাষায় তাহলে আমি কেমনে কিছু বলবো। প্রায় দেড় মাস ধরে আমি অধ্যয়ন করতে শুরু করলাম এবং এখানে আমাদের চাকমা রাজ কার্যালয়ের সুব্রতবাবু আমাকে অনেক সহায়তা করেছে, কারণ কিছু কিছু আমরা একেবারে মূল পালি ভাষায় ত্রিপিটক থেকে আমরা কোনো সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সহায়তা নিয়ে আমরা বাংলা ও ইংরেজিতে আমরা এগুলো অনুবাদ করেছি, যাতে আমরা মূল ত্রিপিটক অর্থাৎ আমাদের বিনয় পিটক থেকে এবং তার সাথে সংযুক্ত অর্থকর্তার কথা ও টিকা বিষয়গুলো। এবং কাজে এখান থেকে আমারও আরেকটি অভিজ্ঞতা হলো যে কত বিশাল একটি বিষয় এই ত্রিপিটক। আমি তো সেই ত্রিপিটকের বালুকোণার একটা সামান্যতম আমি পড়েছি, তবে আমার একটা অভ্যাস হচ্ছে আমি ছোটবেলা থেকে আমি একটু ইংরেজিতে পড়াতে বাংলার চাইতে আমি ইংরেজিতে পড়তে বেশি সহজ বোধ করি। তো এবং ইংরেজিতে ত্রিপিটকটা সহজেই পাওয়া যায় গুগল থেকে শুরু করে, কিন্তু ইংরেজিতেও এখনো পর্যন্ত আমার জানা মতে পুরোপুরিভাবে এই অর্থকথা, টিকা, উপটিকাগুলো অনুদিত হয়নি। তবে বিরাট একটা অংশ, আমার একজনের সাথে সাক্ষাৎ হয়েছিল একটা বুদ্ধিস্ট কনফারেন্সে, অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, যারা এই টিকা, অর্থকথা তারা অনুবাদ করছিল। যাই হোক, আমাদের এখানে পার্বত্য চট্টগ্রামে এখন অনেকে আমাদের বুদ্ধ ধর্ম দর্শন নিয়ে গবেষণা করছেন এবং বৌদ্ধ ধর্ম এমন একটি ধর্ম, নীতি, আদর্শ, এখানে অনুশীলন ছাড়া গভীরে গিয়ে তত্ত্বটা বুঝা, বুদ্ধের বাণী, আমাদের ভিক্ষু সংঘের বাণী, শ্রদ্ধেয় বনভান্তের বাণী সম্ভব না। এবং সেই জন্যই শ্রদ্ধেয় বনভান্তে আমাদেরকে সবসময়
পরামর্শ দিয়েছিলেন অধ্যয়ন করার জন্য তার শিষ্যগণকে। এবং আমি একটা জিনিস বলতে পারি, আমি এই বিগত কঠিন চিবর দানের সময় আমার আসলে একদিকে একটা সাপে বড় হয়ে গেছিল, যে আমাদের, যদিও বা আমি সেই বিদ্রুপ করে বলবো না, যে আমাদের রাজবনবিহারের সীমার শুদ্ধ পরিশুদ্ধ কি পরিশুদ্ধ না, এটা নিয়ে যে ডিবেট হলো, ওটার সুবাদে আমার একটা সাপে বড় হলো যে আমার প্রায় 5টা থেকে 6টা বিহারে কঠিন চিবর দানে অংশগ্রহণ করার আমার পুণ্য হলো, সুযোগ হলো দেশনা শোনার ভিক্ষুগণের কাছ থেকে, এবং আমাদের উপাসক উপাসিকাদের সাথে কুশল বিনিময়, মত বিনিময়ের সুযোগ হলো আমার বিভিন্ন শাখা বিহারে। আর আরেকটি সুযোগ হলো যে যেই কঠিন চিবর দান অনুষ্ঠানে আমি গেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল সেখানে আমি ভিক্ষুগণের দেশনা শোনার আমার সৌভাগ্য হয়। এবং এই ভিক্ষুগণ তাদের একটা বিরাট অংশ কিন্তু অধ্যয়ন করেন, তারা পড়াশোনা করে, অনেকেই ধূতাঙ্গ ব্রত প্রতিপালন করেন। এবং যেটাই শ্রদ্ধেয় বনভান্তের যে একটি ধারা, সেই ধারার মধ্যে রয়েছে অরণ্যে বসবাস করা, এবং খেয়াল করবেন জনগণ নাম দিয়েছে তাকে বনভান্তি। আবার তার নাম কেমনে কেমনে কে দিল জানি না, ছিল সাধনানন্দ, এবং উনি সাধনা করেছেন, ভাবনা করেছেন। তো এই সাধনা করা, ভাবনা করা ও ধূতাঙ্গব্রত প্রতিপালন করা, এবং যতখানি সম্ভব যে বিনয়ের নীতিগুলো আছে সেগুলো অনুসরণ করা, প্রতিপালন করা, এটাই বনভান্তের শিক্ষা। এবং আমার সৌভাগ্য হয়েছে এই ভান্তিদের সাথে কঠিন চিবর দানে একত্রিত হওয়ার, তাদের দেশনা শোনার, এবং আমার একজন সাধারণ উপাসক হিসেবে আমি আরও কিছু জানার, বোঝার আমি সুযোগ পেয়েছি, যেটা আমি আমরণ আমার কাছে থাকবে। তো অনেক কিছু এরকম মন্দ ঘটনারও একটা ভালো দিক থাকতে পারে, ভালো ঘটনারও একটি মন্দ দিক থাকতে পারে। তো যাই হোক, আমি আর আমার কথা আমি বাড়াবো না। আমি আবারও আজকে ত্রিপিটক পাবলিশিং সোসাইটিতে বোধহয় যারা এই মহৎ উদ্যোগটি গ্রহণ করছে তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এটা নিয়ে অবশ্যই অনেকেই আমরা উপকৃত হব এই বইটি নিয়ে, এবং আরও যাতে ভবিষ্যতে আরও এরকম আরও বই সেটা প্রকাশ করা হয়, প্রকাশনা চলে আসে, আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের জন্য সুফল বই আনবে বলে আমি মনে করি। আমি একটু ক্ষমা চাইছি, আজকে দিনে আসলে শীতের সময় অনেকগুলো অনুষ্ঠান হয়, তো না গেলেও হয় না, অনেক কিছু সামাজিকতা, আত্মীয় বন্ধু সব কিছু মিলে আমার আজকে সকাল থেকে কয়েকটা জায়গায় যেতে হয়েছে, আরও কয়েকটা জায়গায় যেতে হবে। তো আপনারা একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি এখান থেকে বিদায় নেব, এবং আশা করি আমি আপনাদের বাকি অনুষ্ঠানটি যথাযথভাবে প্রতিপালিত হয়। এবং হয়তো এখানে যদি ভিডিও রেকর্ডিং হয়, ঠাকুরবাবু কি ভিডিও করছেন নাকি, তাহলে আমি পরে আমার সময় মতো করে আমি বক্তব্যগুলো শুনবো, অবশ্যই শুনবো। তো সকলকে আবার নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।